আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম হচ্ছে আরাস্তু খান। আমি বেসিক্যালি সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করেছি এবং ফর্মার সচিব প্ল্যানিং মিনিস্ট্রিতে ছিলাম এবং আমার খুব বেশি সময় কেটেছে অর্থ বিভাগে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে। আমি বিভিন্ন ব্যাংকিং এরিয়াতে আমার কিছু বিচরণ আছে। আমি অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, কমার্স ব্যাংকের চেয়ারম্যান ছিলাম এবং ইভেন্চুয়ালি লাস্ট চেয়ারম্যান ছিলাম ইসলামী ব্যাংক অফ বাংলাদেশ। তো আমার আজকে যে টপিক সেটা হচ্ছে জিওপলিটিক্যাল সিচুয়েশন অফ বাংলাদেশ অ্যারাউন্ড বাংলাদেশ, এরকম একটা প্রোগ্রাম টপিক। এবং I opted it because of not for my professional linkage but because of my academic linkage. অনেক বছর আগে আমি ইন্টারন্যাশনাল রিলেশনস তে আমি মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স করি। পরবর্তী সময় আমি হার্ভার্ডে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে মাস্টার্স করি এবং তখন আমি সিভিল সার্ভিসে চাকরিরত ছিলাম। তো বিষয়টা আজকের যে জিওপলিটিক্সের ইম্পর্টেন্সটা হলো যে বেসিক্যালি আমরা যদি বলি জিওপলিটিক্স রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কে ভূগোলের প্রভাব, রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কে ভূগোলের কী প্রভাব হতে পারে, হোয়াট ইজ দ্য ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফি, স্টাডি অফ জিওগ্রাফি অন পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস। জিনিসটা কিন্তু এমন কিছু এসোটেরিক বা এমন কিছু জিনিস যেটা বোঝার নেই, আমরা সবাই জানি, কিন্তু এটা একটু যদি আমরা পয়েন্ট আউট করে পড়ি দ্যাট উইল বি হেল্পফুল। অ্যান্ড সেই হেল্পফুলটা এরকম হয় যে সরকারের যে পলিসি ডিসিশনগুলো কেন হয়, কিভাবে হয়, পলিটিক্স কীভাবে নির্ধারণ হয় এবং লিঙ্ক টু জিওগ্রাফি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যাই হোক, জিওপলিটিক্স যেটা আমরা এটাকে বলি জিওপলিটিক্স মানে দ্য স্টাডি অফ দ্য ইফেক্ট অফ জিওগ্রাফি অন পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস। এটার কতগুলো থিওরি আছে এবং বিশেষ করে ধরেন ডিউরিং দ্য টার্ন অফ দ্য সেঞ্চুরি বেশ কিছু থিওরি জিওপলিটিক্সের উপরে ডেভেলপ করা হয়েছে এবং ওই সময় এগুলোর কার্যকারিতা এবং প্রভাব অনেক বেশি ছিল। পরবর্তী সময় যখন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা বিভিন্ন ক্ষেপণাস্ত্র যখন ডেভেলপ করা হয়, এগুলোর রিলেশনশিপটা মিলিটারিলি কিছুটা কমে আসে। বিকজ সামবডি ফ্রম মস্কো থেকে স্ট্রেট ওয়াশিংটনে কিন্তু ICBM লঞ্চ করে হিট করতে পারে। তো তার জন্য এটা কমে আসলেও তবু দ্য রিয়েলিটি অফ জিওগ্রাফি ইজ অলওয়েজ দেয়ার। এটা ট্রেডে, এটা অর্থনীতিতে বিভিন্ন পর্যায়ে এটা এফেক্টেড হতে পারে। তো যে জিনিসটা আমি একটা থিওরিজের কথা বলবো সেটা হলো একজন আমেরিকান জিওপলিটিশিয়ান, তার নাম ছিল আলফ্রেড টি মাহান। তাই সে বলেছে যে ইম্পর্টেন্স অফ সি পাওয়ার। তারা বলে যে সমুদ্রের যদি ক্ষমতা, সমুদ্রকে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা, এইটা যদি কারোর থাকে তারাই পৃথিবীটাকে রুল করে। যারাই সমুদ্রকে নিয়ন্ত্রণ করবে তারাই বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। এই একটা থিওরি। কিন্তু যে থিওরিটা খুব বেশি ডিসকাসড হয়েছে এটা হলো এক ব্রিটিশ ভদ্রলোক লিখেছিলেন, হার্টফোর্ড জন ম্যাকাইন্ডারের থিওরিটা ছিল এইরকম। সে বলছে যে তার একটা হার্টল্যান্ড আইডেন্টিফাই করেছে। হার্টল্যান্ড এটা হলো ইস্ট ইউরোপের এই এরিয়াটাকে নিয়ে বলা হয় হার্টল্যান্ড। ইট ইজ দ্য কোর হার্ট বলে। এবং হার্টল্যান্ড মানেই হলো যেখানে নাকি ইকোনমি, ধরেন আয়রন ওর পপুলেশন সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড কি ডিসিশন হয় সেটা হলো হার্টল্যান্ড। সো তারা বলছে যে নাকি হার্টল্যান্ডে কন্ট্রোল করবে তারাই পৃথিবী রুল করবে। সে এইভাবে বলে যে সে আইডেন্টিফাই করেছে, আমি যদি একটু বলি এইভাবে, সে দিস ইজ লাইক একটা স্লাইড। আমি হ্যাভ নট প্রিপেয়ার্ড আমি পাওয়ার পয়েন্ট করিনি। এখানে রাশিয়া দেখেন যে এখানে রাশিয়া, এখানে হলো এই জায়গাটাকে বলা হয় হলো ইউক্রেন আছে, বেলারুশিয়া, পোল্যান্ড, রোমানিয়া, বালগেরিয়া, এই জায়গাটাকে বলা হয় হার্টল্যান্ড। তো থিওরি ওইটা ছিল। আর জার্মানির যে ভদ্রলোক যেটা হিউজলি ইনফ্লুয়েন্স হয়েছে, জার্মান জিওপলিটিশিয়ানস ওয়ার হিউজলি ইনফ্লুয়েন্সড
বোথ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধেও তারা এই হার্টল্যান্ড থিওরিকে এক্সপেরিমেন্ট করেছিল, যেটা হলো জার্মানি সামওয়্যার হিয়ার, আরও পশ্চিমে। জার্মানির সাথে ছিল পোল্যান্ড, এখানে পোল্যান্ডে দেখা যাচ্ছে পোল্যান্ড। এখন পোল্যান্ডে জার্মানি অ্যাটাক করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, এবং প্রথম বিশ্বযুদ্ধেও কিন্তু তারা রাশিয়ারে অ্যাটাক করে। এবং তাদের কনসেপ্টটা ছিল তারা যদি এই ইস্টার্ন ইউরোপ, এইখানে যদি জার্মানি হয়, ইস্টার্ন ইউরোপে যদি কন্ট্রোল করতে পারে তাহলেই they will control the world, somewhat like that. Mackenzie's theory was not proved to be right, but the two wars, যে দুইটা যুদ্ধ হয়েছিল বিশ্বযুদ্ধ বিয়েতে, এবং একটা হলো হিটলার অ্যাটাক করেছিল, আরেকটা হলো কাইজার উইলিয়াম দ্য সেকেন্ড ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তারা দুজন জার্মানি থেকে অ্যাটাক হয়েছিল, এবং দুইটাই ইনফ্লুয়েন্স বাই দিস ম্যাকেন্ডার থিওরি। সে বলছে those who rules Eastern Europe will command the heartland. ইস্টার্ন ইউরোপ যে রুল করবে হার্টল্যান্ড কমান্ড করবে, এবং যারা হার্টল্যান্ড কমান্ড করবে তারা ওয়ার্ল্ড আইল্যান্ড কন্ট্রোল করবে, এইটা হলো ওয়ার্ল্ড আইল্যান্ড। আর যারা ওয়ার্ল্ড আইল্যান্ড কন্ট্রোল করবে তারা বিশ্বকে কন্ট্রোল দেবে, এইটা হলো ম্যাকেন্ডেস থিওরি। তো বেসিক্যালি আমি অলরেডি বলেছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দিস থিওরি, যদিও ইট ওয়াজ প্রুভড রং, অ্যান্ড ইন বোথ দ্য কেসেস জার্মানি ওয়াজ ডিফিটেড। পরবর্তী সময় আরেকটা থিওরি খুব পপুলার হয়েছে, নিকোলাস স্পাইকম্যান, সে রিমল্যান্ড থিওরি বলে একটা থিওরি সে প্রপোজ করেছিল। সেটা হলো এই যে রিমল্যান্ড হলো সব পৃথিবীর যে সামুদ্রিক এরিয়ার এই যে লিটোরাল কান্ট্রিজগুলো, এটারে বলে রিমল্যান্ড। যে নাকি রিমল্যান্ড কন্ট্রোল করবে, অর্থাৎ আবার আমেরিকান কনসেপ্ট, স্পাইকম্যান যেটা বলেছে এবং এর আগে যেটা আলফার্ড টি মাহান বলেছে, দুইজন আমেরিকান থিওরিস্ট, তারা কিন্তু সি পাওয়ারের উপরে এমফেসাইজ করে। কেন করে? তখন আমেরিকা ওয়াজ ভেরি পাওয়ারফুল, আমেরিকা ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য ওয়েস্ট ইস্ট, আমাদের ইস্টার্ন হেমিস্ফিয়ার থেকে অনেক দূরে। তো তখন তারা ভাবলো যে আমাদের সি পাওয়ার যদি হয়, যেমন ইউএসএস এন্টারপ্রাইজ, বড় বড় ফ্রিগেট, তাদের বিরাট বিরাট আছে, যুদ্ধজাহাজ দিয়ে সারা পৃথিবী বিচরণ করে। সো তারা সি পাওয়ারের উপর এমফেসাইজ করে, এবং তারা বলেছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরুকে আজ অবধি পর্যন্ত আমেরিকান সুপ্রিমেসি এখন বজায় আছে বিকজ অফ দ্য হিউজ সি পাওয়ার দ্যাট ইউনাইটেড স্টেটস হ্যাভ। অন্য দেশে অত নাই, চায়না আজকাল বেরিয়ে আসতে চাচ্ছে সাউথ চায়না সিতে, ইন্ডিয়াও বেরিয়ে আসতে চাচ্ছে to become a competitor to the American hegemony in the seas. এইটুক আমি থিওরির ব্যাপারে একটু বললাম, এবং আমার মনে হয় যে আমি এই জিনিসটা ইস্যুটা বলা থিওরি তিনটা ডিসকাস করলাম আমরা। এখন যেটা আমি বলবো বেসিক্যালি জিওগ্রাফি কিভাবে পলিটিক্সকে ইনফ্লুয়েন্স করে, আমরা কয়েকটা দৃষ্টান্ত দিব। একটা হচ্ছে, আমি যদি এখানে একটা ছবি আমি দেখাই, এটা হলো মিডল ইস্টের একটা ছবি, মিডল ইস্টার্ন কান্ট্রি, এখানে সৌদি আরবিয়া আছে, ইরান আছে, সিরিয়া আছে। আপনি দেখেন এইখানে এটার বলে সাইনাই পেনিনসুলার, হ্যাঁ, এটা রেড সি। এই রেড সি দিয়ে সাইনাই পেনিনসুলা, এটা হলো মেডিটেরেনিয়ান সি। এই মেডিটেরেনিয়ান সি থেকে এটা কিন্তু ল্যান্ডটা একটা একদম ফিক্সড ল্যান্ড ছিল। পরবর্তী সময় 1856-57 দিকে এক ভদ্রলোক, ফার্ডিনান্ড ডি লেসেপ বলে এক ভদ্রলোক ছিলেন, সে ফ্রেঞ্চ ভদ্রলোক, হি ওয়াজ কনসুল ইন কায়রো, এখানে কায়রো, ইজিপ্টের কায়রোতে তার অফিস ছিল, এবং সে তখন ছিল টার্কিশরা, অটোম্যানরা দেশ চালাতো, অটোমান এম্পায়ার যেটা বলি আমরা, তো মানে যেটা উসমানিয়া ডাইনেস্টি। তো অটোমান এম্পায়ারের যে এরা পুরাটা অটোমান এম্পায়ার ছিল। তো অটোমান মানে টার্কসদের কাছ থেকে তারা পারমিশন নিল যে আমরা এইটা কেটে যদি দেই তাহলে সারা আমাদের পুরা আফ্রিকা হয়ে আসতে হবে না, আমরা এখান দিয়ে সুয়েজ ক্যানেল দিয়ে ঢুকে যেতে পারবো। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, পুরো আফ্রিকা করে যদি ঘুরে আসতে হইতো তাহলে আমাদের পৃথিবীতে ট্রেড কমার্সের কস্ট কত হতো, সময় কত লাগতো, ইট উড বি হিউজ থিং। সো স্মল একটা 100 কিলোমিটার লম্বা একটা ক্যানেল কাটে, এবং এখানে সুয়েজ ক্যানেল কেটে রেড সি দিয়ে ঢুকিয়ে দেয়, এখান দিয়ে চলে আসে আমাদের ধরে এই যে এখানে ইরান, পাকিস্তান,
ইন্ডিয়া, বাংলাদেশ এইভাবে চলে আসে। সো ইটস এ হিউজ, স্ট্র্যাটেজিক্যালি ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস। না হোয়াট হ্যাপেন 1956-এ তখন জামাল নাসের বলে এক ভদ্রলোক ছিলেন, ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইজিপ্ট। উনি বললেন যে এইটা করে ওরা পয়সা অনেক নিয়ে যাচ্ছে, তো ওরা বললো তোমরা যাও এখান থেকে, নিয়ে দে টুক ওভার অ্যান্ড পুরো সুয়েজ ক্যানেলটা এখন ইজিপ্টের আন্ডারে চলে গেছে। যে ব্রিটিশ রয়্যালটি যেটা পেত ফর সেভারাল অ্যাবাউট 100 ইয়ার্স, সেটা বন্ধ হয়ে গেল এবং তারা ব্রিটিশ ইজিপ্ট টুক ওভার দেয়। সো আইডিয়াটা হলো স্মল থিং বাট মেক্স এ হিউজ ডিফারেন্স, দিস ইজ ওয়ান। নাম্বার টু, জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স কীভাবে হয় আপনি দেখেন। আপনার এটা হলো ব্ল্যাক সি, আর এখানে ইস্তানবুল আর এখানে বসফরাস বলে একটা জায়গা আছে, এটা বলে বসফরাস স্ট্রেট। বসফরাসের এখান থেকে অল্প, মানে এটা আমি গিয়েছি, আমি অনেকবার গেছি ওখানে 1 কিলোমিটারের চওড়া, বেশি না। সেই বসফরাসের এইখান দিয়ে একটা ন্যাচারাল, তারা রাসায়ন যত তেল আসে এইখান দিয়ে এসে বসফরাস দিয়ে এইখান দিয়ে সি অফ মারমারা দিয়ে এজিয়ান সিতে চলে আসে। ইউ সি ওয়াই রাশিয়া, মনে করেন আপনারা আজকে যে যুদ্ধটা হচ্ছে এটার একটা ইমপ্লিকেশন আছে। এখানে আছে, ছবিটা আমার এখানে ভালো নাই, বাট এনিওয়ে এটা হলো যে বন্দরটা, এটা হলো ব্ল্যাক সি। এরা করে কি সি অফ অ্যাজব বলে একটা জায়গা আছে, এটা দিয়ে ঢুকে ব্ল্যাক সিতে ঢুকে, ব্ল্যাক সি থেকে আপনারা আমরা দেখিয়েছি এটা ইস্তানবুল দিয়ে বেরিয়ে আসে এবং সারা গ্লোবাল, মানে রাশিয়ার যে তেলের ট্রেড সেখানে। এবার আমি একবার ইস্তানবুল হোটেলে বসে আই ওয়াজ লুকিং, বারান্দায় দিকে প্রত্যেক 1 মিনিট কি 1.5 মিনিট পর পর করে একটা জাহাজ এখান থেকে বেরিয়ে যাচ্ছে, 1-2 মিনিটস পর পর। সো দ্য হোল সাপ্লাই লাইন ইজ হিয়ার। এখন যদি ইট ইজ সো স্ট্র্যাটেজিক, দ্য নেটো পাওয়ার, যার জন্য নাকি নেটোর কিন্তু মেম্বার টার্কি, যে কারণে টার্কির ইনফ্লুয়েন্স ইজ ভেরি হাই। আপ টু একটা লুজেন ট্রিটি হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, সেই সময় থেকে এটার কন্ট্রোল ওরা বলছে এটা খোলা রাখতে হবে, এটা খোলা আছে। So I just want to say, so strategic this place is. Now, আরও যদি আমরা একটু দেখতে চাই, we can see a little bit of Panama Canal এরকম আছে, পুরা সাউথ আমেরিকা দিয়ে ঘুরে আসতে তো প্যানামা ক্যানেল একটুখানি কেটে দিচ্ছে এবং তার জন্য অনেক ইজি ট্রেড হয়ে গেছে। আমাদের ভারতে আমি বিষয়টা আমরা একটু আলাপ করতে পারি। এখানে বাংলাদেশ, এখানে কাঠমান্ডু, এখানে প্রায় 13-14 মাইল জায়গা আছে, সেটাকে বলে শিলিগুড়ি করিডোর, আবার অনেক বলে চিকেন স্নেক। এইখান দিয়ে ভারতের ইস্টার্ন যে ইগুলো আছে, এই যে সারা 7 সিস্টার্স, এইখান দিয়ে ফ্লো করে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর, আমি যদি বাংলাদেশ বলে এটাকে আটকে দিই তাহলে তো ইট ইজ সামথিং নট পসিবল, বাট দিজ আর ভেরি স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট এবং দিজ আর বার্গেনিং টুলস ইন ইন্টারন্যাশনাল নেগোসিয়েশন। বেসিক্যালি আমি এইটাই আমার মানে বলার উদ্দেশ্য, থিওরি, ইন্টারন্যাশনাল কনটেক্সট, এই ইস্যুসগুলো না। এখন চায়না একটা নতুন আইডিয়া নিয়ে আসছে, সেটা চায়নার বেল্ট রোড থিওরি। এটা নতুন একটা এক্সপেন্সিভ প্রজেক্ট দ্য চায়না হ্যাজ টেকেন, বাট খুব একটা হালে পানি পাচ্ছে বলে আমার মনে হয় না, কারণ অনেক এটা ইজ এ হিউজ অপারেশন। পুরা ইউরোপ, এখানে তারা সিল্ক রুটে রিভাইভ করতে চাচ্ছে, কিন্তু লট অফ মানি ইজ রিকোয়ার্ড। চায়নাও আজকে একটু মনে হয় ফাইন্যান্সিয়ালি একটু টায়ার্ড হয়ে গেছে, আর ন্যাশনাল গভর্নমেন্টসরাও খুব সাপোর্টিভ না, যে কারণে ইট ইজ নট ডুইং ভেরি ওয়েল। এটাও একটা স্ট্র্যাটেজি অফ চায়না টু কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড ট্রেড। এখানে বাংলাদেশের কি ব্যাপারটা হতে পারে, না আমরা তো ইন্টারন্যাশনাল কনটেক্সটে কথা বললাম, এখন বাংলাদেশে যদি নিয়ে আসি, হাউ জিওগ্রাফি ডিটারমিনস politics and international relations among South Asian country. You see, আমাদের বাংলাদেশের যদি আমরা লেটস সি, এখানে একটা ম্যাপ আছে, এখানে আমাদের বাংলাদেশ আছে, দেখেন বাংলাদেশের যদিও 3 দিক দিয়ে ইন্ডিয়া, কিন্তু আমাদের একটা আউটলেট আছে, যে কারণে আমাদের 2টা, যদি পায়রা বন্দর ধরা, 3টা বন্দর আমাদের ইন্টারন্যাশনাল পোর্ট আছে, যেটার জন্য আমরা আউটলেট আছে। সো উই আর ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোলিং আওয়ার ট্রেড রুট। এখানে আসতে চিটাগংয়ে এরকম চলছে। নাও
ইন্ডিয়ান যে সমস্যা, সাম অফ দ্য ইন্ডিয়ান গুডস আমাদের চিটাগংয়ে আসে, এখান থেকে খালাস হয়ে এই সেভেন সিস্টার্সে ইউজ করতে, ইট ইজ ভেরি অল রাইট। পৃথিবীর সব দেশে এটা হয়, আনইউজুয়াল কিছু নয়। ইন্ডিয়ার এটা দেওয়া, নাথিং রং ইন ইট, ইজ পারফেক্টলি ফাইন। আই সাইড গুড এক্সাম্পল অফ রটারডাম পোর্ট। রটারডাম পোর্টে রাইন বলে একটা নদী আছে, সেই নদী থেকে সুইজারল্যান্ড, বেলজিয়াম, বিভিন্ন দেশের বার্জ বোঝাই মাল আসে, এসে রটারডাম পোর্টের নামে, সেখান থেকে জাহাজে উঠে সারা পৃথিবী, এবং এইভাবে দে ফ্যান আউট অল দ্য মার্চেন্ডাইজ। সো আমাদের এখান দিয়ে এখন এটা ইট ইজ অপারেটিং না। ইন্ডিয়া তো ইট ইজ হিউজ কোস্ট লাইন, এখানে পাকিস্তান আছে, এখানে শ্রীলঙ্কা আছে। না, ইস্যুটা হলো কি যে হাউ জিও পলিটিক্স ইজ এফেক্টেড। আমি একটুখানি রিজিনাল পলিটিক্স আগে যেতে চাই, এটা বোধহয় একটু হেল্পফুল হবে। যে নেপাল ইজ এ ল্যান্ডলকড কান্ট্রি, রাইট? এখানে ভুটান ইজ অলসো এ ল্যান্ডলকড কান্ট্রি, কিন্তু নেপাল পরে কি প্রায় নেপালের সাথে, যদিও ইট ইজ মানে দে আর সামহাউ ইটস নট ইন এ গুড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া ইন মেনি কেসেস। হয় কি এরা অনেক সময় ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি পারসিউট তারা করতে চায়, তারা ইন্ডিপেন্ডেন্টলি ফরেন পলিসি করবে, কিন্তু সমস্যা হলো নেপাল ইজ এ ল্যান্ডলকড কান্ট্রি। এখান থেকে তাদের কোনো পৃথিবীর সাথে যোগাযোগের কোনো স্কোপই নাই ইফ ইন্ডিয়া ডাজ নট অ্যালাউ। দিস ইজ এ মেজর প্রবলেম। তো আমি দেখেছি, আমি যখন সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের আই ওয়াজ লুকিং স্টিয়ারিং কমিটিতে ছিলাম, আমি রাতের বেলা 12টা-1টার সময় দেখি ওদের যে তেল কোম্পানিগুলো আছে, তেল পেট্রোল পাম্পগুলির লাইন হিউজ, শত শত গাড়ি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছে আওয়ার্স টুগেদার টু গেট সাম অয়েল, গ্যাসোলিন। ব্যাপারটা কী হচ্ছে, এরা করে কি যখনই নাকি তারা কোনো ইন্ডিপেন্ডেন্ট পলিসি পারসিউ করতে যায়, স্ট্রেট তারা এখান দিয়ে তারাই বেল্ট বলে একটা জায়গা আছে, এখান দিয়ে ঢোকে, তারাই বেল্টে তারা অবস্ট্রাকশন করে দেয়। সো ইন্ডিয়ান পুলিশ আটকে দিলে এখানে আর ঢুকতে পারে না, যে কারণে দ্যার ইজ এ হিউজ ক্রাইসিস অফ অয়েল। অ্যান্ড দিস ইজ হাউ জিও পলিটিক্সের যে কনস্ট্রেন্ট, যে সুবিধা বাংলাদেশে এইটা, নেপালের অসুবিধা হলো এখান দেশে কিছু করতে পারে না, বিকজ নেপাল অফেন টেন্ডস টু বি ফ্রেন্ড উইথ চায়না, অ্যান্ড চায়নার সাথে যখন ফ্রেন্ডশিপ করতে চায় ইন্ডিয়া উড নট লাইক একটু ইন্ডিয়ার সাথে। সো এর জন্যে এই একটা বিরাট সমস্যা। ভুটান কিন্তু আবার প্লেস ভেরি ডিফারেন্টলি। ভুটান করে কি যে না, আমরা দরকার নাই, ভুটান ইন্ডিয়ার সাথে খুবই ভালো সম্পর্ক। ওরা করে কি, তাই ইনফ্যাক্ট ভুটানে ইন্ডিয়ানরা 2টা হাইড্রো পাওয়ার তৈরি করেছে, ড্যাম, সেখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হয় আই থিঙ্ক অ্যাবাউট 2200 কি 2400 মেগাওয়াট, 2টা প্রায় 1200 করে। এবং ইন্টারেস্টিং, ওরা কোয়াইটলি এটা কিছুই তারা বানায়নি, ইন্ডিয়ানরা ভারতীয়রা বানিয়ে নিয়েছে, এবং এই পয়সা দিয়ে ইলেকট্রিসিটির যেটা প্রডিউস হয়, টাকাটা ভুটান গভর্নমেন্ট পায়। এবং আমরা ট্রেড করি তো ডলারে, ভুটান বলছে আমার ডলার লাগবে না, আমার রুপি দিলেই হবে। তো ওরা দে আর হ্যাপি উইথ ইন্ডিয়ান রুপি। ওরা ভুটানের আর্গুমেন্ট হলো আমি যা রুপি দিয়ে কিনতে পারি আমি তো সবই কিনতে পারি, ইন্ডিয়াতে সবই, গাড়ি ঘোড়া সবই তো আছে। সো দে আর হ্যাপি, দ্যার ইজ নো প্রবলেম। সো ইট ইজ এ অনেক সময় হয় কি, মানে ফরেন পলিসি যে ফরেন পলিসি পারসিউটটা, ইট ডিপেন্ডস আপন দ্য সাইকি অফ দ্য পিপল। ওয়াই উড ইউ ফাইট? একটা নেবারের সাথে যুদ্ধ করার তো কোনো মানে হয় না, ইটস ইউজলেস। সো এইখানে তারা যেটা দেখা গেছে যে নেপাল ইজ বেনিফিটিং ফ্রম দিস পাওয়ার পয়েন্ট অ্যান্ড গেটিং মানি, অ্যান্ড নেপাল ইজ সাফারিং ফ্রম ইট। সো আমাদের কনটেক্সটেও এখানে বাংলাদেশ হ্যাজ নো রিজন টু বি আনফ্রেন্ডলি উইথ India, but at the same time Bangladesh cannot always take the dictation of India, neither should it. তারাও করবে না, আমরাও করব না, কিন্তু আমাদের একটা ভালো বন্ধুপ্রতিম সম্পর্ক থাকাটা আমি মনে করি দিস ইজ প্রপার। লেটস আপনারা জানেন যে বাংলাদেশ হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কিন্তু ভেরি ক্যাটেগরিক্যালি একটা ফরেন পলিসি ডাইরেক্টিভ দিয়েছিলেন, সেটা হলো ফ্রেন্ডশিপ উইথ অল, ম্যালিস টু নান। সবার সাথে আমার বন্ধুত্ব থাকবে এবং তার সাথে ঝগড়া বিবাদ আমরা যাব না। এবং সেইটাই কিন্তু আজও অবধি বাংলাদেশ ব্রডলি উইথ লিটল চেঞ্জেস হিয়ার অ্যান্ড দেয়ার তারা কিন্তু ফলো করে আসছে। এবং আই থিঙ্ক দিস ইজ এ গুড
stance on the part of Bangladesh taking this policy. বাংলাদেশের সিচুয়েশনটা যদি আপনি দেখেন, ইট ইজ ইন দ্য ক্রেডল, মনে হয় কি মানে ইট ইজ ক্রেডল মানে বাচ্চা যেখানে ঝুলে আর কি থাকে, এরকম একটা দোলনার মতো। তো বাংলাদেশ ইজ দ্য ক্রেডল বিটুইন সাউথ ইস্ট এশিয়া স্টার্টস ফ্রম বার্মা, যেটা নাকি আমরা মিয়ানমার বলি, এখান থেকে সাউথ ইস্ট এশিয়া। তো আমরা ইটস লাইক এ ব্রিজ অর এ ক্রেডল বিটুইন সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড সাউথ এশিয়া। সো ইট ইজ স্ট্র্যাটেজিক্যালি এ ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি, particularly its closeness to China, which is a very, very powerful, economically very strong business house of the globe যদি বলেন, it is China. So এটার এই কারণেও আমাদের চায়নার সাথেও ভালো সম্পর্ক রাখা প্রয়োজন এবং আমরা রাখিও। আমাদের সরকার যে স্টান্স নিয়েছেন, আই থিঙ্ক দিস ভেরি গুড। লুক ইস্ট পলিসি, বাট লুকস টুয়ার্ড দ্য ইস্ট, এটাও যেমন দরকার, আবার ভারতের সাথেও আমাদের সম্পর্ক যেন ভালো থাকে, এই বিষয়টা উই হ্যাভ টু বি অলওয়েজ কেয়ারফুল। দেখেন চীনের সাথে আমাদের সম্পর্ক, ভারতের সাথে সম্পর্ক, মিয়ানমারকে সম্পর্কে, উই আর হ্যাভিং ডিফিকাল্ট টাইম উইথ মিয়ানমার বিকজ অফ দিস রোহিঙ্গা ইস্যুস। কিন্তু আমাদের সম্পর্ক যদি আমরা ইমপ্রুভ না করি, অল দ্য নেবার্স আর ইন এ ডিসঅ্যাডভান্টেজ পজিশন। ভারতের সাথে আমাদের হয়তো ওয়াটার ইস্যুস আছে, কিছু ইস্যুস আছে যেটা এখনও সেটেলড হয় নাই। হোপফুলি ইট উইল বি সেটেলড। আই থিঙ্ক দ্যাট ওয়ে উই ক্যান বি এ গুড peaceful coexistence in South Asia can work out like that. আমি ইতোমধ্যে অলরেডি বলেছি, নেপাল আর ভুটানের ল্যান্ডলক কান্ট্রিজ। আইভ গিভেন এ ব্রড ন্যারেটিভ হাউ নেপাল অ্যান্ড দে আর ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু নেপাল ইজ at a loss being not very friendly with India, whereas Bhutan has been doing very good in terms of trade. Now এখন আমি একটু বলতে চাই জিওপলিটিক্সকে trade, how does trade, geopolitics determine trade? Trade এখন হয়েছে কি, আগের মতো যুদ্ধ বিগ্রহ ভারত এসে বাংলাদেশে ওভাররান করে নিয়ে যাবে, এই ধরনের যুদ্ধ আর নাই। বিশেষ করে আফটার ট্রিটি অফ ওয়েস্টফ্যালিয়া, যখন নাকি নেশন স্টেট সিস্টেম আস্তে আস্তে হয় ইউরোপে। আগে ইউরোপ কিন্তু লাইক জার্মানি ওয়াজ ডিভাইড ইন্টু হান্ড্রেডস অফ স্মল প্রিন্সলি স্টেটস। পরবর্তী সময় জার্মানি বিসমার্কের আন্ডারে, বিসমার্কের ইনিশিয়েটিভ 1870-তে জার্মানি ওয়াজ ইউনাইটেড অ্যান্ড প্রাশা বিং দ্য লিডার, যারা বিশাল একটা স্ট্রং কান্ট্রি হিসেবে অ্যাপিয়ার করে। এরকম অন্যান্য ওই কনসেপ্ট অফ যে এ কান্ট্রি রানিং ওভার আনাদার কান্ট্রি হয় না। এখন যুদ্ধ যেটা হয়, প্রায়ই দেখা যায় যে পলিটিক্স ইজ চেঞ্জড বাই চেঞ্জিং দ্য রেজিম ইন দ্যাট কান্ট্রি, কিন্তু একটা আর্মি আর একটা দেশ নিয়ে নেয় না। সো দিস ইজ, সো ইন দ্যাট কনটেক্সট জিওপলিটিক্সের ইম্পর্টেন্স সবসময় আছে, বাট দ্য মিলিটারিলি ডাইমেনশন যেটা, সেটা আমার মনে হয় has given way to more important issues, যেটা হলো আমি যেটা বলবো সেটা হলো ট্রেড অ্যান্ড কমার্স। ট্রেড অ্যান্ড কমার্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাও। অর্থনৈতিক বিষয়টা দেখতে হবে। আমি যদি একটুখানি বলি যে কীভাবে স্ট্রেইন রিলেশনশিপ এফেক্টস ট্রেড, যেমন পাকিস্তান। আমি পাকিস্তানের সাথে, পাকিস্তান ইজ এ সার্ক কান্ট্রি, ইট ইজ ওয়ান অফ দ্য সার্ক কান্ট্রি। আফগানিস্তান ওইখানে আছে, তার হার্ডলি তাদের সাথেও ইন্টারাকশন নাই, পাকিস্তানের সাথে ইন্ডিয়া তো আরও নাই। সো যে কারণে আমাদের ট্রেড ফ্লারিশ করতে পারে না, আমাদের সাথে সম্পর্ক ভালো নাই, নেপালের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো নাই, যে কারণে আওয়ার ট্রেড ইজ হিউজলি কনস্ট্রেইনড বাই জিওপলিটিক্যাল রিয়ালিটিস ফ্যান্ড বাই আওয়ার পলিটিক্যাল পলিসিস। আমাদের পলিসিস ওই কারণে এইগুলি হচ্ছে। সো আমি একটু ইন্ডিয়ার পজিশনিংটা আমি একটু দেখাই, কীভাবে ইট ইজ এফেক্টিং আওয়ার ট্রেড। আমাদের ট্রেড উইথ আপনারা জানেন সার্ক বলে একটা দেশ, একটা রিজিনাল ইন্টিগ্রেশন আছে, ওয়ার কান্ট্রিজ লাইক আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপস আছে, এই দেশগুলি। হ্যাঁ, তো এখানে উই হ্যাড এ গুড great beginning, but at the end of the it has not been a very successful integration compared to Southeast ASEAN যদি কম্পেয়ার করা যায়, বা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যদি কম্পেয়ার করা যায়। আমাদের
পারফরমেন্স অ্যাজ এ রিজিনাল ইন্টিগ্রেশন হ্যাজ নেভার বিন অ্যাজ গুড, অত ভালো হয়নি। আমি কেন বলছি, আপনি দেখেন পাকিস্তানের সাথে ইন্ডিয়ার কোনো ট্রেডই নাই, মনে করেন জিরো ট্রেড। হিয়ার ইজ, আর ইন্ডিয়া ইজ ওয়ান কান্ট্রি দ্যাট ট্রেডস উইথ আদার্স, লাইক শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়ার ট্রেড রিলেটিভলি ভালো, বেশি হবে ক্লোজনেসের জন্য, ঠিক আছে। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ট্রেড ভালো, ওভার দ্য লাস্ট 8 to 10 years হ্যাজ ইমপ্রুভড সিগনিফিক্যান্টলি। সো এটা ট্রেড হচ্ছে, রিলেটিভলি হচ্ছে। আচ্ছা, ভুটান ইজ ট্রেডিং উইথ ইন্ডিয়া, নেপাল যাই করুক, তারপরেও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নেপাল ট্রেডস হিউজলি উইথ ইন্ডিয়া। এখানে মালদ্বীপও এখান থেকে ট্রেড করে। তো ইস্যুটা হলো অল আর ট্রেডিং উইথ ইন্ডিয়া, বাট উই আর নট ট্রেডিং অ্যামং আওয়ারসেলভস। বাংলাদেশের সাথে নেপালের কম, ভুটানের সাথে বাংলাদেশের কম, পাকিস্তানের সাথে বাংলাদেশের হার্ডলি এনি ট্রেড আছে, নেপালের সাথে, বিকজ ইন্ডিয়ার পজিশন, এটা আমাদের যে বাংলাদেশ সাউথ এশিয়ার ট্রেড ইজ ইন্ডিয়া সেন্ট্রিক, আমি বলবো ইট অল সেন্টার্স অ্যারাউন্ড ইন্ডিয়া, অ্যান্ড ইন্ডিয়া গেটস টু বেনিফিট ফ্রম দিস, এবং বড় দেশ সবসময় বেনিফিট পায়, এটা কিছু নাথিং আনইউজুয়াল। সো আমাদের এখানে যে অ্যাজ এ রিজাল্ট যেটা হচ্ছে যে আমাদের ইন্ট্রা সার্ক ট্রেড, যেটা বলা হয় ইন্ট্রা সার্ক ট্রেড, ইজ প্যাথেটিক্যালি লো, ইট ইজ লেস দেন 5%. I'll show you one slide here that will give you some understanding যে এটার সাথে কীরকম ইমপ্লিকেশন। লোক আমাদের ট্রেড ইন সাউথ এশিয়া লেস দেন 5%। এত বড় দেশ, 1 বিলিয়নের উপর মানুষ ওইখানে আছে, আমরা 170 মিলিয়ন পিপুল হিয়ার। শ্রীলঙ্কা, পাকিস্তানের পপুলেশন আরও বেশি, 180-90 মিলিয়নের মতো হবে, প্রায় 2 কোটি, 2 বিলিয়ন, হ্যাঁ 200 কোটি পপুলেশন পাকিস্তানের। এত পপুলেশন কি ট্রেড করে, ট্রেডটা এনহান্স হয় কেমনে? থ্রু কনজামশন। কনজামশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন মানুষ থাকলেই তো কনজামশন, কনজামশন ট্রিগার্স ট্রেড, এইভাবেই তো চলে না। তো সে কারণে দেখা যায় আমাদের ভেরি সরি টু সি দ্যাট আমাদের যে এই যে এফার্ট ফর সাউথ সার্ক হ্যাজ এন্ডেড আপ, কিন্তু আজকে সার্ক কবে, অনেক বছর হয়ে গেছে, মেনি ইয়ার্স ব্যাক, আমার মনে হয় 30 ইয়ার্স হয়ে গেছে সার্কের এটা করার পরেও আমাদের সার্ক, ইন্ট্রা সার্ক মানে নিজেদের মধ্যে ট্রেড ইজ মাত্র লেস দেন 5%. নাও ইফ ইউ কম্পেয়ার, দিস ইজ ওয়ান রিজিনাল ইন্টিগ্রেশন। আরেকটা রিজিনাল ইন্টিগ্রেশন পার্শ্ববর্তী দেশে কি আপনার এই যে এইখান থেকে আমাদের বার্মা থেকে শুরু হয়, বার্মা থেকে ইট গোজ ডাউন, সেটা হলো আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। এটা 1967-এ এটার জন্ম হয়, এবং এটা অ্যাকচুয়ালি তার আগে ছিল সিয়াটো, এটা একটা মিলিটারি প্যাক্ট ছিল। দ্যাট ওয়াজ অ্যাট এ টাইম অফ কোল্ড ওয়ার, যখন নাকি চায়না ওয়াজ কামিং সাউথ, এবং চায়না ওয়াজ অ্যাবাউট টু টেক ওভার অল দ্য সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ, মনে হচ্ছিল এরকম। তখন আমেরিকানরা একটা ফ্রন্ট করে, সেটা হলো সিয়াটো, সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। এটা মিলিটারি একটা প্যাক্ট ছিল। পরে দেখলাম এই মিলিটারি কিছু না, পরে 1967-এ আসিয়ান হয়, বেসিক্যালি ইকোনমিক ইন্টিগ্রেশনের একটা অর্গানাইজেশন। এই আসিয়ানের এখন যে সাউথ ইস্ট এশিয়া, তাদের মধ্যে ট্রেড কিন্তু 25% হয়। অ্যান্ড ইফ ইউ সি ইস্ট এশিয়া, কোরিয়া, জাপান অ্যান্ড চায়না, তাদের ট্রেড ইজ অ্যাবাউট 30% intra-regional trade. And come to Europe, European Union is so united, total intra-regional trade is 60%. এই পার্সেন্টেজগুলি ডিটারমিন করে যে আমাদের রিজিনাল ইন্টিগ্রেশন বা আমরা যে আঞ্চলিক যে সম্পৃক্ততা, হোয়াট এভার, মানে ক্লোজনেস যে জিনিসটা, ইট ইজ রিফ্লেক্টেড ইন দ্য নাম্বারস। বাংলাদেশ, আমরা যেখানে আছি সাউথ এশিয়ার সার্ক কান্ট্রিজের খুবই লো, 5%, সাউথ ইস্ট এশিয়া 25%, 35% হচ্ছে আপনার ইস্ট এশিয়া আর কান্ট্রি। সো দিস নাম্বারস ডিটারমিন দ্য ইন্টিগ্রেশন অফ দ্য রিজন। সো আর কি কি জিনিস ইনফ্লুয়েন্স হতে পারে এই রিজন, আমাদের জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স, সেটা হলো আরেকটা ক্লাইমেট অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস মে হ্যাভ হিউজ ইমপ্লিকেশন। আপনি দেখেন আমাদের লাইক ক্লাইমেট, লেটস সে মিডল ইস্ট ব্যারেন ডেজার্ট, কিছুই নাই সেখানে, কিন্তু
they have been gifted with oil and gas, যে কারণে this has become one of the most developed area in the world, like Dubai port. Dubai in 60s was a fishing village. সেই দুবাই ফিশিং ভিলেজ থেকে আজকে দুবাই কত বড় হয়েছে, এবং এই কোভিডের সময় দ্য অনলি ডেস্টিনেশন দ্যাট ওয়েলকাম দ্য ট্যুরিস্ট ওয়াজ দুবাই, অ্যান্ড দুবাই ফ্লারিশড অ্যান্ড মেড হিউজ মানি। কাতার, সৌদি আরেবিয়া, আমাদের হজের কারণে হতে পারে, বিভিন্ন কারণে, এমনিও আমাদের অনেক বাংলাদেশের থেকে যারা এক্সপ্যাট্রিয়েট যারা ওখানে কাজ করে, so you see how it has influenced the mining of oil and gas. এইটা একটা ইনফ্লুয়েন্স, কীভাবে ইনফ্লুয়েন্সড হয়। তারপরে দেখা যাক যে রাশিয়া, অয়েল ইন মিডল ইস্ট, ইউক্রেনের এক যুদ্ধে ইউক্রেন exports about 30% of global grain needs, ঠিক আছে। এখন এক যুদ্ধ লেগে এখন আমাদের ফুডের দাম বেড়ে যাচ্ছে, বিকজ ইউক্রেন ইজ এট ওয়ার, and this is the strategic importance of Ukraine that is at war. Now, why ইউক্রেনের যুদ্ধটা কেন লাগছে, এটাও একটা বিষয় একটু দেখার জন্য, যে যখন নাকি ওয়ারসো প্যাক্ট একটা ছিল, ওয়ারসো প্যাক্ট আর ওখানে নেটো কান্ট্রিজ, যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, ওয়ারসো প্যাক্ট কান্ট্রিজরাও ওয়ারসো প্যাক্ট থাকলো না, তখন ওরা বলছিল যে ইউ ডোন্ট, মানে নেটোরে বলা হয়েছে তোমরা আমাদের দিকে এসো না, কিন্তু একটার পর একটা রোমানিয়া, বেশ কতগুলো দেশ, ইস্টার্ন ইউরোপিয়ান, পোল্যান্ড, দে অল বিকেম মেম্বার অফ নেটো। সো মাচ সো, পোল্যান্ডের পরে হলো এই ইউক্রেনও তারা এখন দে আর ট্রাইং টু বিকাম দ্য মেম্বার অফ নেটো। অ্যান্ড ইউ ক্যান ইম্যাজিন, ইউ সি ইট ইজ, আপনার কম্পালশনটা বুঝতে হবে, ওয়াই ডিড দ্য রাশিয়ানস গো ফর এ ওয়ার। এখানে নেটো কান্ট্রি আস্তে আস্তে পুশ করতেছে, এখানে হলো বেলারুস আর এখানে হলো ইউক্রেন। অ্যান্ড যদি ইউক্রেন পর্যন্ত আসে, তাহলে হয় কি সোভিয়েত ইউনিয়নের সাথে, রাশিয়ার সাথে ডাইরেক্ট বর্ডারে চলে আসে, এবং দে উইল বি থ্রেটেন্ড। তো তার জন্যে তারা প্রিএম্প্ট করে তারা এই রাশিয়ার ইউক্রেনের কিছুটা একটা নদী আছে, নদীর ইস্টার্ন সাইডটা তারা দখল করে নিয়ে ওই নদীর কন্ট্রোলটা রাখতে চায়, কিন্তু ওই নদী দিয়ে রাশিয়ান অনেক এক্সপোর্ট ব্ল্যাক সি দিয়ে নিচে আসে। সো দিস ইজ ভেরি ফান্ডামেন্টাল টু রাশিয়ান ইন্টারেস্ট, অ্যান্ড রাশিয়া হ্যাজ ডিক্লেয়ার্ড is on a war over Ukraine. So it is not to defend what Russia has done, কিন্তু তার geopolitical interest of Russia is to protect its borders and its trade and commerce, যে কারণে তারা কিন্তু ক্রাইমিয়া ওয়ারও তারা গিয়েছিল, এবং ক্রাইমিয়া নেওয়ার পারপাসটা ছিল to protect the shipping lane of Russia. তো বেসিক্যালি দিজ আর এশিয়াজ, আমি যে জিনিসগুলো বললাম এইটা, আর আরেকটা হচ্ছে যেটা ন্যাচারাল রিসোর্সেস, যেটা হলো আমি ইউক্রেনের এক্সাম্পল দিয়েছি, গোল্ড সিলভার। আপনি দেখবেন কিছু আফ্রিকান দেশে তাদের সিলভার আছে, গোল্ড আছে, কিন্তু মাইন আছে, বাট দে আর ভেরি পুয়ার বিকজ দে ক্যান নট প্রপারলি ইউজ দ্য রিসোর্সেস। তো এইটার যদি প্রপারলি ইউজ করতে পারতো, যেমন নাকি মিডল ইস্ট ক্রাইসিস, যখন নাকি তেলের দাম বাড়ানো হলো 1973-তে, ডক্টর জাকি ইয়েমেনি বলে এক ভদ্রলোক ছিলেন, আরামকোর সব প্রোডাকশন যেটা নাকি আমেরিকানরা কন্ট্রোল করতো, উনি ওইটা ন্যাশনালাইজ করে দিলেন। অ্যান্ড ওভারনাইট the one policy has changed the entire মানে ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং অফ এ কান্ট্রি। তারা এই পুরা সৌদি আরেবিয়ান অয়েল তাদের কন্ট্রোলে চলে গেল, এবং আরাম করে ওরা হয়তো কিছু পয়সা দিত এইরকম, কিন্তু আগে পুরাটাই তারা নিয়ে নিত, একটা অল্প অংশ সৌদি আরবে দিত। সো এইরকম যদি সিচুয়েশন হয়, তো আমার যেটা বলার উদ্দেশ্য যে জিওপলিটিক্স ডাজ প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল, এবং যদি প্রপার ইউজ করা যায়, অ্যাজ জামাল নাসের যেটা করেছিল, টুক ওভার দ্য সুয়েজ ক্যানেল, অর জাকি ইয়েমেনি যেটা নিয়েছিলেন, দিস হ্যাজ হিউজলি চেঞ্জড the position of those country from a vassal country to an assertive, strong, independent countries of the world. এখন Bangladesh is
following a good relationship and is very effectively balancing both Chinese influence and Indian influence. এবং এটা যদি প্রপারলি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা যদি একটা সাইডে চলে যাওয়া যায়, এবং আমাদের আই এম শিওর আমাদের ফরেন অফিস ইজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, এবং তারা ঠিকই এই বিষয়টা হ্যান্ডেল করছেন। আমি একটুখানি বলতে চাই, আই ওয়ান্ট টু গো ব্যাক ইন 1956-এ, যখন নাকি মানে 50 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে কিছু দেশ পোলারাইজড হয়ে গেল সোভিয়েত ইউনিয়নের সাথে, আর কিছু হয়ে গেল আমেরিকার সাথে। তো এটা একটা বাইপোলার ওয়ার্ল্ড হয়ে গেলো। এখানে কিছু আমেরিকা এবং কিছু ছোট ছোট আমেরিকান, সাউথ আমেরিকান দেশ, ওখানেও তো ইন্ডিপেন্ডেন্ট দেশ ছিল না। আমরা ভারতবর্ষও কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট ছিলাম না। তো ওরা করলো কি, এখানে সাউথ আমেরিকান কতগুলি দেশ, এরা সব আমেরিকান পোলে এই এন্ডে গেল, আর রাশিয়ার ইস্ট ইউরোপিয়ান, যেটা রেড আর্মি জার্মানি পর্যন্ত এসে গেছিলো, তার পূব দিকে যে দেশগুলি রোমানিয়া আছে, বুলগেরিয়া, পোল্যান্ড, লিথুয়ানিয়া, সব দেশগুলি সোভিয়েত ইউনিয়নের, ইউক্রেন সহ, ইউক্রেন, বেলারুশিয়া, এগুলি এইখানে গেল। তো তখন দেখা গেল যে একটা বাইপোলার ওয়ার্ল্ড হয়ে গেল। তো আমাদের মতো যখন পরবর্তী সময় 1960s-এ আস্তে আস্তে স্বাধীন দেশ ডিকলোনাইজেশন শুরু হলো, ব্রিটিশ আর ফ্রেঞ্চরা আস্তে আস্তে স্বাধীনতা দিয়ে দিল, এবং তখন ইন্ডিপেন্ডেন্ট দেশগুলো তারা চিন্তা করলো আমরা তো এই দেশের সাথে গ্রুপে মিললে চলবে না, আমরা এটা করতে চাই না, আমরা নিজেরা একটা নন অ্যালাইন্ড গ্রুপ করতে চাই। যখন নন অ্যালাইন্ড গ্রুপের কনসেপ্টটা আসলো, দিস ওয়াজ টেবলড বাই ভেরি সিনিয়র পোস্ট ওয়ার leaders of these newly independent countries like Marshal Tito, General Nasser, Nkrumah of Ghana, Dr. Sukarno of Indonesia. তো এরা বললো কি আমরা ইন্ডিপেন্ডেন্ট, নেহেরু অফ ইন্ডিয়া, ভেরি ইম্পর্টেন্ট, যখন নাকি বললো তখন এরা দে ওয়ার সেইং দ্যাট আমরা একসাথে করব। তখন পাকিস্তানের যখন অ্যাপ্রোচ করা হলো যে 1956-এ যখন বান্দুং কনফারেন্স হয় ইন্দোনেশিয়াতে, সেই সময় যখন অফার করা হলো, পাকিস্তান বলল আমরা এর মধ্যে যাব না, আমরা নন অ্যালাইন মুভমেন্টের সাথে নাই। কেন? তাকে থিওরি দিয়েছিল 0 + 0 + 0 = 0। সো যারা নাকি পুয়ার ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ, এগুলির সাথে অ্যালাইন করে আমাদের কোনো লাভ হবে না, কিন্তু দ্যাট ওয়াজ এ রং স্ট্র্যাটেজি। কিন্তু এরা যেটা পরবর্তী সময় দিস স্টলওয়ার্ডস অফ নিউলি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ, তারা করলো কি ইফেক্টিভলি দুইটা পোলের সাথে, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন অ্যান্ড আমেরিকার সাথে নেগোশিয়েট করে অনেক ডিভিডেন্ড তারা পেয়েছিল। দ্যাট ওয়াজ ভেরি হেল্পফুল। এবং আমরা বাংলাদেশ হওয়ার পরেও কিন্তু আমরা কন্টিনিউ করেছি উইথ আওয়ার we took over non-aligned movement as our policy issues and we became member of non-aligned countries. আপনারা জানেন NAM একটা কনফারেন্স হয়েছিল ঢাকায়। তো এইটা কিন্তু পরবর্তী সময় যখন নাকি সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, non-aligned গ্রুপের as a group became less effective because there was no bipolar world. Now it is kind of a unipolar world. So basically this was what it was. এখন আমাদের কনটেক্সট উইথ ইন্ডিয়া, দিস ইজ ওয়্যার উই শুড বি, করে আমার বক্তব্য আমি শেষ করব। সেটা হচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্ক, উই শুড বি অলওয়েজ ফ্রেন্ডলি টু ভারত, আবার অ্যাট দ্য সেম টাইম উই শুড নট বি গোয়িং ইন টু দ্য ল্যাপ অফ ভারত। আবার সিমিলারলি চায়নার সাথে আমাদের সম্পর্ক ভালো থাকা দরকার। চায়নার সাথে আমাদের অনেক ফাইন্যান্সিং আছে, অনেক ডেট ইস্যুস আছে। আবার at the same time debt issues makes me also a little bit nervous because বেশি ডেট হয়ে গেলে কিন্তু ডেট ট্র্যাপে পড়ে যায়। সো আমাদের যে ফ্লো of debt from China should be also limited, so flow of debt from India should also be limited, so much so we can repay our commitment, আমাদের ইন্টারেস্ট এবং মূল প্রিন্সিপাল যেন আমরা ঠিকমতো দিতে পারি। আমরা অনেকগুলি প্রজেক্ট একসাথে বাংলাদেশ নিয়েছে এবং অনেকগুলি চায়নার সাপোর্টে নেওয়া হয়েছে, এবং যে এখানে we should be careful and mindful not to fall into the debt trap which can create problem for countries like us. But I am aware of the debt position. এখনো আলহামদুলিল্লাহ আমাদের যে debt to GDP ratio is very comfortable, কিন্তু if we take too many projects that could put us into some difficulties. আরেকটা তো ইন্ডিয়ান জিওপলিটিশিয়ানরা এই ব্যাপারটা খুব ক্লোজলি ওয়াচ করছে, how we are balancing India and
অ্যান্ড চায়না। তো তাদের ভিউ জিওপলিটিশিয়ানস অফ ইন্ডিয়ানস মনে করে যে আমরা বাংলাদেশিস মাস্ট বি মেড অ্যাওয়্যার, বাংলাদেশ কে পলিসি বা বাংলাদেশকে বোঝানো দরকার কিভাবে বেসিক্যালি হাউ এই এমন একটা সিচুয়েশন যেন না হয় যেখানে নাকি চাইনিজ ইনফ্লুয়েন্স বেশি হয়ে যায়, মেবি টু দ্য পয়েন্ট অফ লুজিং, তারা বলতে চায় উইচ ইজ নট দ্য কেস, লুজিং দ্য চিটাগং পোর্ট গেলে তাদের চাইনিজদের ইনফ্লুয়েন্স আসলে দে মাইট ডিসরাপ্ট দ্য trade through Chittagong port to the seven sister states, that will create a problem for them এবং তার জন্যে তারা একটু ওয়ারিড এবং সেই জন্য তারা বলে বাংলাদেশকে একটা সাপোর্টিভ কোঅর্ডিনেশনের সাপোর্টিভ কান্ট্রি হিসেবে তারা এদেরকে অন্তর্ভুক্ত করা যায় নাকি এই ধরনের চিন্তা হতে পারে। আবার ইন দ্য এক্সট্রিম কেসেস they want to follow what is called a carrot and stick policy. তোমরা কথা শুনলে you will get carrot, if you do not, stick policy. Basically তাদের এটা perspective of Indian geopoliticians, but I think Bangladesh foreign policy, foreign office is doing a very good job এবং it is taking the country in the right path. তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের এই পুরা সেশনটার উদ্দেশ্য ছিল অ্যাট দিস এজ ইউ শুড আন্ডারস্ট্যান্ড, আমি যা বলেছি এখানে কিন্তু কিছুই নতুন বলি নেই, সবই আপনারা জানেন, কিন্তু খালি আপনাদের অ্যাওয়্যার হতে হবে হাউ আপনার পারিপার্শ্বিকতা, আপনার অ্যাকশন, আপনার থটফুলনেস কীভাবে ইনফ্লুয়েন্স করে, এবং দিস ইজ হোয়াট হ্যাপেন্স in what is called in a geopolitical context among other countries. So I would like to conclude here. Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.